উইল ইউ ম্যারি মি শ্রেয়া? আই লাভ ইউ সো মাচ। প্রিয়ার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে সবার সামনেই প্রিয়াকে ছেড়ে ওর কাজিনকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো ডক্টর তাহিমুল ইসলাম মাহিন। মুখে একরত্তে হাসি ফুটিয়ে শ্রেয়ার রেসপন্সের অপেক্ষা করলো সে। আর শহরের বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর তাহিমুল ইসলাম মাহিন ও প্রিয়ার এঙ্গেজমেন্ট। ফ্ল্যাট বাসায় ছোট্ট পরিসরে এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় বলে কমিউনিটি সেন্টারে ওদের এঙ্গেজমেন্টের আয়োজন করা হয়েছে। দুই পরিবারের সদস্যরা সহ আত্মীয় স্বজন ও চাকরি সূত্রে অনেক লোকজন এসেছে ওদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে। স্টেজে ওঠার অ্যানাউন্সমেন্টের পর প্রিয়ার হাত ধরে স্টেজে উঠে এলো তামিম। প্রিয়া একা একা যেতে লজ্জা পাচ্ছিল, তাই ওর দূর সম্পর্কের কাজিন শ্রেয়াও গেল তারপরেই। তামিমের কর্মকাণ্ড দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেছে। যার সাথে বিয়ে তার হাতে আংটি না পরিয়ে তার কাজিনকে প্রপোজ করেছে বিয়ের জন্য। ভোমরের মতো গুনগুন আওয়াজ উঠল চারদিকে। এদিকে যেন তামিম কোনো হোলদোল নেই। সে আবার জিজ্ঞেস করলো শ্রেয়াকে, এবার বিয়ে করবে আমাকে? সারা জীবন ভালোবেসে আগলে রাখবো। জানি তোমার সাথে আমার ব্রেকআপের পর তুমি খুব আপসেট হয়ে গিয়েছিলে, সেটার জন্য সরি বলছি আমি, কিন্তু কি করব বলো? বাবা তার নিজের সিদ্ধান্তকে আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছিলেন, যার কারণে প্রিয়ার মতো একটা আনম্যাচিওর কুৎসিত চেহারার মেয়েকে আমায় বিয়ে করতে হতো। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যদি তুমি আজ আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি তোমার সামনেই নিজেকে শেষ করে দেব। বলো, আমাকে তুমি বিয়ে করবে কি না? শ্রেয়া তামিমের কথা শুনে মুখটা কালো করে চিন্তিত মনে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর বাম হাতটা বাড়িয়ে দিল তামিমের দিকে। প্রিয়া এসব দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। বোধশক্তি সব হারিয়ে ফেলল এভাবে অপমানিত হয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো রিয়াকশন না চুপটি করে স্টেজ থেকে নেমে এলো প্রিয়া। দু চোখ শ্রাবণের ধারা বইছে যেন। একটু দূরে ওর বাবা দাঁড়িয়ে। বাবার কাছে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো প্রিয়া। নাজিম সাহেবকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না। প্রিয়া সবেমাত্র ক্লাস 9-এ পড়ে। জীবনের কোনো রং দেখেনি এখনও ও। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তিনি নিজেই মেয়েকে কোলে পিঠে বড় করেছেন। আদরের মেয়েকে এভাবে কাঁদতে দেখে নাজিম সাহেবের বুকে তীরের মতো বিঁধল যেন। কোনো রকম বাক্য ব্যয় না করে পিয়ার হাতটি ধরে কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে এলেন তিনি। যেখানে বাইরের একটা ছেলে কলিজা টুকরাটাকে এভাবে অপমান করলো, সেখানে আর এক মুহূর্তও থাকার মানে হয় না। বেরিয়ে আসার সময় ওনার হাত ধরে আটকে ফেললো সোবাহান চৌধুরী। দোস্ত, ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, কিন্তু তারপরেও বলছি ক্ষমা করে দিস পারলে। আগে যদি জানতাম আমার ছেলেটা এইভাবে আমার মুখে চুনকালি মাখাবে, তাহলে বিশ্বাস কর আমি কখনো প্রিয়া মাকে আমার ঘরের বউ করে চাইতাম না। আমি আমার ছেলেকে শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু মানুষ করতে পারিনি। ক্ষমা। সোবাহান চৌধুরীর আর কোনো কথা না শুনে হাত ছাড়িয়ে নিয়ে হনহন করে চলে গেলেন নাজিম সাহেব। প্রিয়াকে নিয়ে গাড়িতে এসে বসার পর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। মেইন রোডে এলোপাথারিভাবে গাড়ি ছুটছে। জানালার বাইরে মুখ বের করে দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল প্রিয়া। কয়েক মুহূর্তের মধ্যে এসব কি ঘটে গেল তার জীবনে। শ্রেয়া আপাই ওর সামনে এমন কি করতে পারলো? আপাইকেই কে তো সবচেয়ে বেশি ভালোবাসে, যে আপাই কিনা ওর বরকে ভাবে নিজের করে নিল। আর কখনো তোমার সাথে কথা বলবো না আপাই, মনে মনে এসব বলে দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল প্রিয়া। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি রোজ ভিলার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে প্রিয়া দৌড়ে বাসায় ঢুকে গেল। নাজিম সাহেব আর গাড়ি থেকে নামলেন না। প্রিয়া নিজের রুমের যাওয়া অবধি গাড়ির দিকে বসে রইলেন। মিনিট দুয়েক পর কাজের বুয়া মালিয়া এসে বলল, পিয়া আফামনি তার রুমে গিয়া দরজা বন্ধ কইরা রাখছে। আমি পিছন পিছন গিয়া দরজাটারে খুলতে কইলাম, কিন্তু আফামনি কোনো উত্তরই দিলেন না আমারে। আফামনি কি হইছে সাহেব? নাজিম সাহেব মালিয়ার প্রশ্নে ভুরু কুঁচকে তাকালেন ওর দিকে, কিন্তু মুখে কিছু বললেন না। হাতের ইশারায় ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে জানালার গ্লাস উঠিয়ে দিলেন। ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে সেই কখন থেকে কেঁদে চলছে প্রিয়া। চোখে পানি যেন থামতে চাইছেই না।
আজকে মনের মধ্যে জমে থাকা সব কষ্ট আর চোখের পানিতে ধুয়ে ধুয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর কান্না থামিয়ে চোখ মুখে পানির ঝাপটা দিল। অতিরিক্ত কান্নায় দরুন লাল টুকটুকে হয়ে গেছে চোখ দুটো, নাক মুখ ফুলে আছে হালকা। টাওয়াল দিয়ে মুখ মুছে বাইরের দিকে এলো প্রিয়া। টেবিলে ঘড়ির দিকে দেখলো রাত 11টা বাজে। আর কোনো কিছুতে মন না দিয়ে বেডে শুয়ে পড়লো সে। প্রচণ্ড ক্লান্ত লাগছে নিজেকে। শোয়া মাত্রই অতিরিক্ত চাপের কারণে দু চোখ আপনা থেকেই বন্ধ হয়ে এলো প্রিয়ার। হসপিটালের এই মাথা থেকে ওই মাথা শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তামিম। মাথা কাজ করছে না তার। কোনো উপায়ান্তর না পেয়ে শেষ পর্যন্ত ফ্লোরে বসে কাঁদতে শুরু করলো সে। কিছুক্ষণ আগে শ্রেয়ার বাম হাতের অনামিকার আংটি ঢুকানো শেষ মুহূর্তেই হঠাৎ করেই শ্রেয়া জ্ঞান হারিয়ে স্টেজেই লুটিয়ে পড়ে। এদিকে প্রিয়ারা কমিউনিটি সেন্টার থেকে চলে যাওয়ায় উপস্থিত সবাই সেটা নিয়ে বলাবলি করছে। আর এইদিকে শ্রেয়ার এভাবে মাটি থেকে পড়ে যাওয়া দেখে চারিদিকে হুলস্থুল পড়ে গেল। তামিম নিজেই যেহেতু ডাক্তার, সেহেতু খুব সহজেই বুঝতে পারলো যে অতিরিক্ত প্রেশারের কারণে হয়তো শ্রেয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। চোখে মুখে পানির ছিটা দেওয়ার পরে যখন ওর জ্ঞান ফিরল না, তখন তামিমের মাথায় পাগল পাগল লাগতে শুরু করছে। কোনো কিছু না ভেবেই শ্রেয়াকে কোলে তুলে নিয়ে গাড়িতে এনে বসিয়ে ফুল স্পিডে ড্রাইভ শুরু করলো। 20 মিনিটের মধ্যে হসপিটালেও পৌঁছে গেল। ওকে নিয়ে কিন্তু নিজে ওর ট্রিটমেন্ট করতে পারলো না। হসপিটালের আইনে কোনো ডাক্তার তার নিজের আত্মীয়ের চিকিৎসা করতে পারবেন না, তাই তামিমও পারল না। আর তখন সব ডাক্তার অফ ডিউটিতে চলে গেছে, তাই এখানে ওখানে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে শেষে শ্রেয়ার খারাপ কিছু হয়েছে এই আশঙ্কায় কাঁদতে শুরু করলো। বর্তমান কতক্ষণ ফ্লোরে বসে বসে কাঁদছিল কে জানে। তামিমের আশেপাশে হসপিটালের অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন ডাক্তার এভাবে হসপিটালে এসে কান্না করছে, বিষয়টা বেশ রোমাঞ্চকর মুহূর্ত। সবাই উপভোগ করছে সেটা। কয়েকজন নার্স এসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওদের ধমকে বিদায় দিল। বেশ কিছুক্ষণ পর একজন বয়স্ক ডাক্তার ভিড় ঠেলে তামিমের কাছে এলেন। আশেপাশের সবাইকে ইশারায় চলে যেতে বলে ওর কাঁধে হাত রেখে বললেন, ডোন্ট ওয়ারি ডক্টর তামিম অ্যান্ড কংগ্রাচুলেশন। এবার কান্না থামিয়ে একটু হাসো, কারণ তুমি বাবা হতে চলেছো। ডাক্তারের কথাগুলো যেন বিদ্যুতের তরঙ্গর মতো ঠেকলো তামিমের কানে। সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ডক্টর সারোয়ার হোসেনের দিকে। কি ভুলভাল বকছেন তিনি? তামিম বাবা হতে চলছে মানে? আপনি কি বললেন স্যার? আমি বাবা হতে চলেছি মানে? ইয়েস মাই সান, তুমি বাবা হতে চলেছো। তোমার স্ত্রী শ্রেয়া 6 মাসের প্রেগনেন্ট। কংগ্রাচুলেশন অ্যাগেইন তামিম। পাথরের মূর্তির মতো চুপ করে গেল তামিম। ডক্টর সারোয়ার হোসেনের কথাগুলো বারবার কানে বাজছে তার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে যে শ্রেয়া মা হতে চলছে। কিন্তু এটা কি করে সম্ভব, যেখানে ওদের মাঝখানে ফিজিক্যাল রিলেশনই হয়নি কখনো? স্যার, এটা কি করে সম্ভব? আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি কখনো। আর আপনার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে। আপনি আবার টেস্ট করুন শ্রেয়ার। তুমি কি বলতে চাইছো তামিম? আমার এতদিনের ডাক্তারি অভিজ্ঞতা সব ভুল। আমিও তেমনটা ভেবে বারবার চেক করেছি, কিন্তু রিপোর্ট পজিটিভ এসেছে বারবার। তামিম এবার চুপ করে গেল পুরোপুরি। বর্ষা থেকে উঠে ধীরে ধীরে হসপিটাল থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ থেকে ডক্টর সারোয়ার হোসেন স্যার কিছু বলছেন, কিন্তু তার কান সেটা শুনতে পেল না। পার্কিং লটে এসে গাড়িটা নিয়ে বাসার দিকে রওনা দিল। সকাল 8টার দিকে রোজ ভিলার সামনে নাজিম সাহেবের গাড়ি থামলো। গাড়ি থেকে একটা মেয়ে নেমে এলো। তা এরপর নাজিম সাহেব। মেয়েটা নাজিম সাহেবের বোনের মেয়ে রাহিয়া রহমান রাহুনাব। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছে। যখনই শুনেছে মামা পিয়ার বিয়ে দিচ্ছেন তখনই চলে আসতো, কিন্তু একটা এক্সাম থাকায় আসতে পারেনি। আর রাতে মামার কাছে এসব শোনার পর মামার সাথে চলে এসেছে। রোজ ভিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রাউনাফ। অদ্ভুত সুন্দর লাগছে বাসাটাকে। ধীর শান্ত পায়ে হেঁটে বাসায় ঢুকলো রাউনাফ। বাসায় ঢুকে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মালিয়াকে ডাকতে শুরু করলো। মালিয়া আপা, ও মালিয়া আপা, কোথায় গো তুমি? কিচেনে পিয়ার জন্য স্যুপ বানাচ্ছিল মালিয়া। এমন সময় রাউনাফের ডাকে তড়িঘড়ি করে বসার রুমে এলো। রনু বাবা, আপনি আইসেন ভালাই হইছে গো আফা। পিয়া ফামনি অখনো ঘরের দরজা খোলে নাইকা, আমার কথাও শোনে না।
অহন আপনার কথা শুনবো আফায়। রাওনাফ প্রতি উত্তরে মুচকি হাসল। নাজিম সাহেব ওর লাগেজটাকে নিয়ে এসে মালিয়াকে দিয়ে বললেন পিয়ার রুমে নিয়ে যেতে। আজ থেকে রাওনাফ পিয়ার সাথেই থাকবে, তাহলে মেয়েটা আর কষ্ট পাবে না। বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কির পর প্রিয়ার টলতে টলতে উঠে এসে দরজা খুলল। সারা রাত ধরে কিছু না খাওয়ার কারণে শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে তার উপর ভালো ঘুম হয়নি। দরজা খুলে একটা বিকট শব্দে চিৎকার করতে যাবে, তখন ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল প্রিয়া। চোখে ভুল দেখছে নাকি সে? এই মানুষটা এই সময় বাসায় কি করে এটা সম্ভব? যেখানে পা রেখেছো সেখানেই দাঁড়াও তামিম, আর এক পাও যেন বাসার ভেতরে না পড়ে তোমার। বাসায় ঢুকতেই বাধা পেল তামিম। সামনে তাকিয়ে দেখে বাবা মা ফুপি বাবার বন্ধুরা সহ বাসার আর সবাই বসে আছে ওদের বাসাতেই। বাবার চোখে মুখে যেন আগুন ঝরছে। কেন? কি এমন করেছি আমি যে বাসায় ঢুকতে পারবো না? যদি প্রিয়াকে বিয়ের কথা বলো তাহলে বলবো আমি বেঁচে থাকতে ওকে বিয়ে করব না। ওর মতো একটা পিচ্চি মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এটা আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি। আমি শাট আপ ইডিয়েট! আর একবারও যেন তোমার মুখে এই মেয়ের নামটা না শুনি আমরা কেউ, অন্তত এ বাসায়। প্রিয়া তো কোন ছাড়, তোমার সাথে তো এই বাসার কাজের মেয়ে রোজিনার বিয়ে দিতেও আমার বিবেকে বাঁধবে। তামিমের কথা শুনেই তেতে উঠলেন আইরিন সুলতানা বেগম। পাশে ফ্লোরে বসে রোজিনা কি যেন কাজ করছিল। আইরিন বেগমের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে গায়ের ওড়নাটা ঠিক করে একটু লাজুক লাজুক মুখ করে তামিমের দিকে তাকালো। আহ, থামো ভাবি, ওকে নিয়ে কিছু বলছো কেন? ও তো ধোয়া তুলসী পাতার মতো পবিত্র একটা, কত সুন্দর ম্যাচিও দেখছো না? না হলে কি আর বিয়ের আগে সন্তান সম্ভবা হয়ে যেতে পারে বলো? এতক্ষণ ঝিম ধরে বসে থাকার কথা শুনেছিল সোবাহান চৌধুরী, আর চুপ থাকতে পারলেন না। হুঙ্কার দিয়ে উঠলেন তিনি। ওনার ছেলে এমন চরিত্রের হবে সেটা উনি ভাবতেই পারেননি। তামিম, তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। আর কখনো এ মুখ হবে না আশা করছি। তোমার মতো একটা নোংরা চরিত্রের ছেলেকে আমি আমার ছেলে হিসাবে পরিচয় দিতে পারবো না। সবার সামনে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমার। কাউকে মুখ দেখাতে পারবো না তোমার জন্য। বাবা, কি করেছি আমি? শুধু প্রিয়াকে বিয়ে করতে চাইনি, এটাই তো, আর কিছু? কি করেছো তুমি? হ্যাঁ, বিয়ের আগেই একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছো, আর বলছো কি করেছো? লজ্জা করলো না তোমার একজন ডাক্তার হয়ে এই কাজ করতে? মানছি তুমি শ্রেয়াকে খুব ভালোবাসো, না হয় ওকে লুকিয়ে বিয়ে করে ফেলতে, সেটাও মানা যেত। কিন্তু এটা কি করলে তুমি? নিজের সম্মানের কথা না ভাবো, অন্তত আমার সম্মানটা ভাবতে তামিম। রাগে সারা শরীর কাঁপতে কাঁপতে লাগলো সোবাহান চৌধুরীর। তামিম বাবার কথা শুনে একেবারে চুপ করে গেল। সবাই ভাবছে শ্রেয়ার বাচ্চাটা হয়তো বা তামিমেরই, তাই এত কথা। আর এসবের আড়লে পিয়ার ব্যাপারটা একেবারে ধামাচাপা পড়ে আছে, এটা ভেবেই স্বস্তি বোধ করলো তামিম। একটু পাশ ঘুরে তাকাতেই দেখে রোজিনা ওর দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসি হাসছে আর লজ্জা পাচ্ছে। ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে রইল তামিম। মায়ের কথাটা কি এই মেয়েটা সিরিয়াসলি নিয়েছে, নাকি এভাবে লজ্জা পাচ্ছে? বেরিয়ে যাও তামিম, তোমার মুখ দর্শন করতে চাই না আমি। কথা না বাড়িয়ে তামিম চুপচাপ বাসা থেকে বেরিয়ে এলো। এখন মুখ খোলা মানে বিপদ ডেকে আনা হবে নিজের। বাসা থেকে বের হয়ে এসে গাড়ির দিকে এলোমেলোভাবে ড্রাইভ করতে শুরু করলো। এতক্ষণ নিজেকে সামলে রেখেছিল খুব কষ্ট করে, কিন্তু আর পারলো না। বুক ফেটে কান্না পাচ্ছে এখন। শ্রেয়া এমনটা কি করে করতে পারলো তার সাথে? সে তো শ্রেয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ওকে ছাড়া আর কিছু ভাবতেও পারেনি, তাহলে কেন? চোখ মুছে ড্রাইভ করতে লাগলো তামিম। আপাই তুমি? বলেই রাওনাফকে জড়িয়ে ধরলো প্রিয়া। জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো হঠাৎ করেই। রাওনাফের সাথে মালিয়া দাঁড়িয়েছিল, ওকে ইশারা করে খাবার নিয়ে আসতে বলল প্রিয়ার জন্য। রাওনাফের হাত ধরে ওকে টেনে রুমে নিয়ে এলো প্রিয়া। পৃথিবীতে বাবার পরে যদি ও কাউকে ভালোবাসে থাকে তাহলে সেটা রাওনাফ। বেডে বসিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল প্রিয়া। বসে থাকতে পারলো না শরীরের দুর্বলতার জন্য। রাওনাফ আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
কি হয়েছে প্রিয়া? তুই নাকি রাতে কিছু খাসনি? মালিয়ার কাছে শুনলাম। আর এত তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছিলি কেন তুই? বিয়ের বয়স হয়েছে কি তোর, হ্যাঁ? বাবাই তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল আপাই। জানো আমি না তোমাকে খুব মিস করেছি কাল থেকে। তুমি থাকলে শ্রেয়া আপাই আমার থেকে আমার বরকে নিয়ে নিতে পারতো না। আপাই আমি কি দেখতে খুব কুৎসিত? প্রিয়ার হঠাৎ করে এমন প্রশ্ন শুনে হকচকিয়ে গেল রাউনাফ। কি বলবে বুঝে উঠতে পারল না প্রিয়া। প্রিয়া বাস্তবিক খুবই কুৎসিত চেহারা মেয়ে, গায়ের রং ঘের কৃষ্ণবর্ণের। হঠাৎ করে কেউ প্রিয়াকে দেখে বলতে পারবে না যে এই মেয়েটা এত ধনী বাবার একমাত্র আদরের মেয়ে। কিন্তু রাউনাফের কাছে প্রিয়ার চেহারাটা খুব মিষ্টি লাগে। বাজে দেখতে হলেও সে যখন হাসে তখন মনে হয় যেন ওর চোখে সমুদ্র খেয়ে চলছে। অদ্ভুত এক মানবী প্রিয়া। হসপিটালে ব্যস্ত হয়ে পায়চারি করছে হুমায়ুন কবির। স্বামীকে এভাবে পায়চারি করে দেখে ভয়ে বারবার ঢোক গিলতে লাগলেন ছুইটি কবির। না জানি আজকে আদরের মেয়ে কপালে কি আছে। রাগের বশে কি না কি করে বসেন তিনি, সেটা ভেবেই ভয়ে বারবার কেঁপে উঠছেন ছুইটি কবির। প্রায় আধ ঘন্টা পর আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তারকে দেখে হুমায়ুন কবির তাড়াতাড়ি ওনার কাছে এসে জিজ্ঞেস করলেন, আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি এখন? ডাক্তার ওনাকে কিছু বলতে যাবেন তখন পিছন থেকে হাত নাড়িয়ে না করতে লাগলেন ছুইটি কবির। ইশারায় বললেন অনুমতি যেন না দেন, কিন্তু ডাক্তার সেটা বুঝতে পারল না। হাসি মুখে হুমায়ুন কবিরকে আইসিইউর ভিতর যাওয়ার অনুমতি দিলেন। এরপর নার্সকে চলে আসতে বললেন, নিজের কাজে চলে গেলেন। হুমায়ুন সাহেব আইসিইউতে ঢুকতে যাবেন তখন ওই ছুইটি কবির এসে ওনার হাতকে ধরে ফেললেন। তো অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও হুমায়ুন সাহেবের মন গলল না। স্ত্রীকে কড়া করে শাসন করিয়ে গেলেন উনি, না বলা পর্যন্ত যেন ভিতরে না ঢুকে কেউ। এরপর তিনি হনহন করে ভিতরে ঢুকে গেলেন। কি ব্যাপার? কোথায় আপনি ডাক্তার সাহেব? তাড়াতাড়ি বাড়িতে আইয়েন। ভাত খাইবেন না আপনি? সকাল থেকে শিশু পার্কের বেঞ্চে শুয়েছিল তামিম। আশেপাশে কোনো কিছু ভালো লাগছে না তার। চেয়ার দেওয়া ধোকার কারণে প্রচুর কেঁদেছে এখানে এসে। এখন চোখ থেকে আর পানিও পড়ে না। হসপিটাল থেকে ফোন আসছিল বারবার, তাই রাগ করে ফোন সুইচ অফ করে রেখেছিল। যাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসলো সে যদি তার সাথে এমন করে তাহলে আর কী বা আছে। বেশ কিছুক্ষণ ধরে পার্কে শুয়ে থাকার পর বিকাল 3টার দিকে ফোন অন করলো তামিম। সাথে সাথেই এমসিএ এর মেসেজ চলে এলো। রোজিনার কল এসেছে 7টা+। রাওনা প্রায় 50টার মতো কল দিয়েছিল দুপুর থেকে 2টো পর্যন্ত। হঠাৎ করে এতগুলা কল রাওনাফের। বেশ চিন্তিত হয়ে পড়লো তামিম। ওর যতদূর মনে পড়ে রাওনাফ তো ওর সাথে ভালো করেও কথা বলে না। ক্লাসে গেলে সাধারণ টিচার স্টুডেন্টদের সাথে যেভাবে কথা হয় রাওনাফ সেটুকুও করে না। তাহলে আজকে হঠাৎ? চিন্তিত মনে রাওনাফকে কল করতে যাবে ঠিক তখন ওই রোজিনার কল এলো। কল রিসিভ করার সাথে সাথে রোজিনা বেশ লাজুক স্বরে উক্ত কথাগুলো বলে উঠল। ওর কথাগুলো শুনে হেসকে উঠে গেছে তামিমের। কি হয়েছে বলতো তো রোজিনা? তুই তো আগে আমাকে ভাইজান বলে ডাকতি, তাহলে এখন হঠাৎ ডাক্তার সাহেব বলে ডাকছিস যে? আর আমি খাবো কি খাবো না সেটা তোকে এত ভাবতে হবে না, তুই তোর কথা ভাব। কি যে কন্যা ডাক্তার সাহেব, আমি লজ্জা পাই তো। আর কিছুদিন পর থেকে তো আপনের আন্নে কথা ভাবতে ওইব, তাই এখন থেকে শুরু করছি। আর জামাইরে কি কেউ কখনো ভাইজান কহে? আর জামাইরে কি কেউ কখনো ভাইজান কইরা ডাহে? এখন পেঁচাল বাদ দিয়া আন্নে বাড়িতে আইয়েন তাড়াতাড়ি। আম্মাজান আন্নের জন্য চিন্তা কইরা শেষ হয়ে গেছে। রোজিনার কথাগুলো শুনে বেশ জোরে জোরে হেসকে উঠতে শুরু করলো তামিমের। মাথার তার ছিঁড়ে গেছে মনে হচ্ছে রোজিনার। না হলে এরকম অসম্ভব কথা ভাবছে কি করে? আর কিছু বলার আগেই তাড়াতাড়ি করে কল কেটে দিল তামিম। না হলে ওর নিজের অবস্থাই খারাপ হয়ে যাবে এই পাগল মহিলার কথা শুনে। তামিম কল কেটে দেওয়ার পর রোজিনা ফোনটা বুকে নিয়ে মুচকি হাসলো। ইস, কি লজ্জার ব্যাপার এটা। অবশেষে তামিমকে সে মুখ ফুটে সব বলতে পেরেছে। তাছাড়াও তামিমের মা আইরিন খালাম্মা তো রাজি। এ ব্যাপারে না হলে কি আর কালকে ওভাবে বলতেন তামিমকে? তামিমও রাজি হচ্ছে মনে হচ্ছে। সে হয়তো লজ্জা পেয়ে কল কেটে দিয়েছে। আগে যখনই রোজিনা ওর সামনে গেছে তামিম ওর দিকে তাকিয়ে থাকতো।
ওর কত খেয়াল রাখে। সেবার জ্বর হলো যখন তামিমই তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করলো। হসপিটালে নিয়ে যাওয়া, নিজেই সব কিছু করছে, শুধু ও নিজেই লিখে দিয়েছে। অন্য একটা মাইয়া ডাক্তার আসিল দেখতে, কিন্তু ডাক্তার সাহেব তো তারে দেখতে দেয় নাই। আমারে পছন্দ না করলে কি আর এমনি সব করছে ডাক্তার সাহেব? নিজের মনে এসব বলে দু হাতে মুখ ঢেকে ফেললো রোজিনা। একটু দূরে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে রোজিনাকে লক্ষ্য করছিল সারা। কার সাথে যেন কথা বলল, আবার এখন আপন মনে কী ভেবে আবার লজ্জা পাচ্ছে। কারোর সাথে আবার প্রণয়ে জড়িয়ে পড়লো নাকি রোজিনা আপায়। ওর দিকে এগিয়ে যেতে ধরলো, তখনই ভিতর থেকে আইরিন বেগমের ডাক পড়লো। প্রিয়া, এই প্রিয়া, কোচিংয়ে যাবি না আজকে? 4টার দিকে প্রিয়াকে টেনে ঘুম থেকে উঠালো রাওনাফ। সেই কখন থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওঠার কোনো নামগন্ধ নেই। সকাল থেকে দুপুর অবধি ধৈর্য নিয়ে প্রিয়াকে মোটিভেট করছে রাওনাফ। বিয়ের শকিংটা কাটিয়ে উঠতে পেরেছে রাওনাফের মোটিভেশনে। কোমলমতি বয়সী প্রিয়া, তাই খুব সহজেই কনভার্ট হয়ে গেছে ওর দিকে। দুপুরে খাবার পর নিশ্চিত হয়ে সেই ঘুমাতে লেগেছে, একবারও ওঠেনি। অনেকক্ষণ ডাকাডাকির পরে উঠল না। প্রিয়া একবার চোখ খুলে বলল, আজকে কোচিং বন্ধ। এরপরে আবার ঘুমিয়ে গেল। ওর সাথে না পেরে বাসার পিছনে বাগানে এসে বসলো রাওনাফ। পুরো বাসায় দুটো মাত্র প্রাণী, প্রিয়া আর রাওনাফ। তন্নাধ্যে প্রিয়া ঘুমাচ্ছে, বাকি আছে সে। মালিয়া বাজারে গেছে কেনাকাটা করতে, এখনও আসেনি। সময় কাটানোটাই এখন সবচেয়ে বড় সমস্যার। মগজ আতিপাতি করতে একটা উপায় এলো তার মাথায়। তামিম ছাড়কে আবার কল করা যাক। 3টা অবধি তো ফোন বন্ধ ছিল ওনার, এখন খুললে খুলতেও পারে। পিয়ার সমস্যাটা নিয়ে তামিমের সাথে কথা বলতে চাইছিল রাওনাফ, তাই কতবার যে কল দিল, কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে। এখন আবার চেষ্টা করলো। কল দেওয়ার পর কলটা ঢুকলো। এবার কেমন যেন একটা ভয় ভয় লাগছে তার। যেখানে স্যারের সাথে কখনো ভালো করে কথাই বলে না, সেখানে ওনার সাথে কলে কথা। একটু পরেই কলটা রিসিভ হলো। খানিকটা ভয় পাওয়া গলায় বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আর কি, তুমি কেমন আছো? আমি ভালো। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি কি রোজ ভিলায় আসবেন একটু? রোজ ভিলা নামটা শুনেই চমকে উঠল তামিম। এটা তো পিয়াদের বাসা। তাহলে কি রাওনাফ পিয়াদের বাসায় আছে? আর পিয়ার সাথে রাওনাফেরই বা কী সম্পর্ক? তামিমকে চুপ থাকতে দেখে রাওনাফ আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো। তামিম কলটা কেটে দিল। রাওনাফ পিয়ার কি হয় সেটা আগে জানতে হবে, না হলে অনেক প্রবলেম ফেস করতে হবে তাকে। হঠাৎ করে এভাবে কল কেটে দেওয়ায় রাওনাফের মনটা খারাপ হয়ে গেল। রোজ ভিলার কথা শুনে স্যার এমন করলেন কেন মাথায় এলো না। ঠিক তখনই পিয়া রাওনাফের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এক মনে তামিমের কথা ভাবছিল রাওনাফ। হঠাৎ করে কেউ কোলে মাথা রেখেছে, এটার ভয়ে চিৎকার করে উঠল। আপাই, আমি প্রিয়া। চেঁচালে কেন? তো তুই তুই এখানে কি করছিস? তুই না ঘুমিয়েছিলি? ছিলাম, কিন্তু এখন নেই। তুমি যা অত্যাচার করলে, তখন এরপর আর ঘুমানো যায় নাকি? খানিকটা রাগ নিয়ে কথা বলল প্রিয়া। রাওনাফ পিচ্চির অভিমান দেখে মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি করব বল, এখানে তো কেউ নেই, এভাবে একা একা ভালো লাগে? কিন্তু আমি তো সব সময় এরকম একাই থাকি, কই আমার তো খারাপ লাগে না। বাদ দাও আপাই। তুমি একটু আগে কার সাথে কথা বললে ফোনে? ডক্টর তামিমুল ইসলাম মাহিনের সাথে। প্রিয়া চকিত চাহনি নিয়ে রাওনাফের দিকে তাকালো। ডক্টর তামিমুল ইসলাম মাইন মানে? আইসিইউতে হাত পা কুকড়ে বেডে বসে আছে শ্রেয়া। গালে হাতের 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। চোখ মুখ লাল হয়ে গেছে ওর। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে হুমায়ুন সাহেব গলায় সর্বোচ্চ জোর লাগিয়ে ধমক দিলেন। কিছুক্ষণ আগে আইসিইউতে ঢুকে বেশ কিছুক্ষণ বকাবকি করে কয়েকটা চড় থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। ফলস্বরূপ এখনও কেঁদে চলেছে। পিয়ার এই অভিনয়ের কান্নাটা সহ্য হচ্ছে না আবার হুমায়ুন সাহেবের। ওনার সব জায়গায় মান সম্মান সব শেষ করে দিয়েছে এই মেয়ে। সব জায়গায় বলা বলি করছে যে হুমায়ুন কবিরের মেয়ের চরিত্র খারাপ, না হলে কি শুধু শুধুই আর বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায়। এরই মাঝে ডাক্তার চলে এলো। ডাক্তারের সাথে কিছু কথা বলে চেরাকে নিয়ে বাসার দিকে রওনা দিল হুমায়ুন সাহেব। যতটা তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে হসপিটাল থেকে নিয়ে গেলেই বাঁচেন তিনি। আপাই, তুমি ডক্টর
তামিমুল ইসলাম মাহিনের সাথে কথা বলছিলে না? হ্যাঁ রে, তুই এত এত অবাক হয়ে যাচ্ছিস কেন? তুই আবার আমাদের মাঝে অন্য কিছু ভাবছিস নাকি পিচ্ছি? ওরকম কিছু না। উনি আমাদের মেডিকেল কলেজের টিচার, আর আমি ওনার সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু উনি রোজভিলার নাম শুনেই ফোনটা কেটে দিলেন। হঠাৎ করে কি হলো স্যার কে জানে, নাকি নেটওয়ার্কের জন্য কেটে গেল বুঝতে পারলাম না। রাউনাফের কথা শুনে প্রিয়া ওর কোল থেকে উঠে বসলো। তামিম কেন কল দিয়েছে সেটা সে স্পষ্ট বুঝতে পারলো। এই বাসা যে প্রিয়ার, যাকে সে এঙ্গেজমেন্টে অনুষ্ঠানে এভাবে অপমান করলো, তার কাজিনকে বিয়ে করতে চাইলো, তার বাসার নাম শুনলে সে কল কাটবে না এমনটা হতেই পারে না। এই বাসায় আসার কোনো মুখ নেই ওনার, তাই ওভাবে কল কেটে দিয়েছে। কি বললি? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ মুখ ফসকে কথাগুলো বেরিয়ে এলো। প্রায় সাথে সাথেই দুহাতে মুখ চেপে ধরল প্রিয়া। রাওনাপ ওর দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। রাওনাপও বুঝতে পারছে না প্রিয়া কেন এটা বলল। ফের জিজ্ঞেস করলো তাকে, কিরে বল, তুই এটা কেন বললি? আরে না আপাই, আমি বললাম যে ওনার হয়তো বা ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই কল কেটে গেছে, ব্যাস। এতে এত চিন্তা করার কি আছে বলো তো? আচ্ছা তুমি এসব বাদ দাও আপাই, আর বাসায় চলো তো, আমার খিদে পেয়েছে খুব, খাবো এখন, চলো। রাওনাপার কথা না বাড়িয়ে পিয়ার বাসার দিকে ফিরে এলো, কিন্তু তার মানে একটা খটকা রয়েই গেল পিয়ার কথা শুনে। সে স্পষ্ট শুনেছে প্রিয়া কি বলছিল, কিন্তু হঠাৎ করে এভাবে কথা ঘুরিয়ে ফেললো কেন? ও কি আগে থেকেই চিনতো ওকে, নাকি ওদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল আগে? তাছাড়া ওর মামার কাছ থেকে তো এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে ঘটা সব কিছুই শুনেছে। পিয়ার হবু বর একজন কার্ডিওলজিস্ট ছিল, সেটাও বলেছে মামা। তার জন্য মামাকে অনেক বকেছে রাওনাফ, যে এত বড় বয়সে একজনের সাথে ওর বিয়ে দিতে চাইছিল কিভাবে। কিন্তু মামা ওকে এটা বলেনি যে বরের নাম কি ছিল, সে কে, আর বর কাকে ওই দিন প্রপোজ করছিল, প্রিয়াকে রেখে। এদিকে আবার হুমায়ুন মামা ওকে কালকে বাসায় যেতে বলেছে ইমিডিয়েটলি। এসব কি হচ্ছে তার আশেপাশে, সে কি বুঝে উঠতে পারছে না আজকাল? আম্মাজান, ও আম্মাজান, আপনি কই গেছেন? তাড়াতাড়ি বাড়িতে আইয়েন, আপনার ছেলে বাড়িতে আসতে মাত্র। সকালের দিকে বাগান থেকে কিছু গোলাপ আর কৃষ্ণচূড়া ফুল তুলে আনতে গিয়েছিলেন আইরিন বেগম। তখনও রোজিনার চেঁচামেচি। কালকে থেকে রোজিনার ব্যবহারে বাসার সবাই সহ তিনিও অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছেন। আগে যাকে যা বলে ডাকতো তাদেরকে সে এখন অন্য নামে ডাকা শুরু করেছে। তাকে ডাকতো খালাম্মা, আর সোহান চৌধুরীকে ডাকতো খালুজান। কিন্তু কাল থেকে ওনাকে ডাকছেন আম্মা জান, আর সোহান চৌধুরীকে ডাকছে আব্বা। রীতিমতো পরিবর্তন। ওর ডাকে অতিষ্ঠ হয়ে বাসায় ফিরলেন তিনি। কি হয়েছে রে তোর, এত চেঁচাচ্ছিস কেন? ও আম্মাজান, আপনার ছেলে আইছে, দেখেন না কাল থেকে না খাইয়া শরীরের কি অবস্থা করছে, চোখ মুখ শুকাইয়া গেছে গা, দেখেন তো কি কাণ্ড। চুপ কর আর এখান থেকে যা। আইরিন বেগমের ধমক শুনে রোজিনা মুখ কালো করে সেখান থেকে চলে গেল। তামিম বাসায় রুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। আইরিন বেগম ছেলের পাশে এসে বসলেন, ছেলের দিকে ভালো করে তাকালেন। এবার একদিনেই কি অবস্থা হয়ে গেছে চেহারার। চোখের নিচে কালি পড়ে গেছে, এমনিতেই রোগা পাতলা চেহারা, তার উপর মনে হচ্ছে কালকে সারাদিন রাত না খাওয়াই ছিল। কারণ তামিম কখনো বাইরে খাবার খেতে পারে না, ওর পেটে সয় না সেটা। কাঁধে হাত রেখে বললেন, তুই এমনটা কেন করলি তামিম? একবারও কি আমাদের সম্মানের কথা ভাবলি না তুই? কেন প্রিয়াকে বিয়েটা করতে রাজি হলি না? তামিম মায়ের প্রশ্নে চোখ খুলে তাকালো মায়ের দিকে। তারপর হঠাৎ করে এই মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতেই বলল, আমি কিচ্ছু জানি না মা, আমি কিছু বুঝতে পারছি না, আমার সাথে এসব কি হচ্ছে। মা, আমি শ্রেয়ার সাথে কোনো রকম শারীরিক সম্পর্কে জড়াইনি। তুমি বিশ্বাস করো, তুমি বলো, আমি কি আমার রেপুটেশনের কথা একবারও চিন্তা করব না? আমি একজন ডক্টর হয়ে কিভাবে এটা করতে পারি তুমি বলো। মা, আমি প্রিয়াকে বিয়ে করতে চাইনি, সে আমার থেকে বয়সে অনেক ছোট বলে। তার থেকেও বড় কথা, আমি শ্রেয়াকে খুব ভালোবাসি মা। শ্রেয়া আমাকে এভাবে কেন ঠকালো? তুই শুধু তোর ভালোবাসার কথাটাই ভাবলি? তোর বাবা তোর নাজিম আঙ্কেলকে কথা দিয়েছিলেন যে তিনি তার সাথে
তিনি তোর সাথে তার মেয়ের বিয়ে দিবেন, তুই সেটা রাখতে পারলি না। আর তুই যে ওই রকম কিছু করবি না সেটা আমি জানি, তোর প্রতি সে বিশ্বাস আমার আছে। তুই এখন গিয়ে তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে তামিম, আর প্রিয়াকে বিয়ে করতে রাজি হ। তামিম মাকে ছেড়ে দিয়ে চোখ মুছে নিল, চুপ করে রইল কিছুক্ষণ। তামিমের মৌনতা দেখে আইরিন বেগম জিজ্ঞেস করলেন,